মসনদে ফয়সালা কাল, সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনো দলই, বলছেন বিশ্লেষকরা। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ 24-এ। আপনাদের সাথে আছি আমি মাহবুবুল হক উসমানী আর আমি ব্রততী চৌধুরী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে প্রায় ৩০০ যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে এমভি মিরাজ ৪ নামের একটি লঞ্চ ডুবে গেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত নারী, শিশুসহ অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন ২০০-রও বেশি যাত্রী। তাদের উদ্ধারের কাজ চলছে। লঞ্চটির অবস্থান নিশ্চিত করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, খারাপ আবহাওয়া সত্ত্বেও চালক লঞ্চটিকে তীরে না ভেড়ানোয় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবারকে ৫০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, আর মুন্সিগঞ্জ জেলা প্রশাসক দেবে ২০,০০০ টাকা করে। আবারও লঞ্চ ডুবি মেঘনার মোহনায়। এবার প্রায় ৩০০ যাত্রী নিয়ে তলিয়ে গেল এমভি মিরাজ ৪। বেলা ১টার দিকে ঢাকা সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চটি ছেড়ে যায় শরীয়তপুরের সুরেশ্বরের উদ্দেশ্যে। বিকেল ৪টায় মুন্সিগঞ্জের গজারিয়ার ৬০ নামক স্থানে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। সেখানে একটি বালু ভর্তি জাহাজের সাথে ধাক্কা লাগলে ডুবে যায় মুহূর্তেই। সাঁতরিয়ে অন্তত ১০ জন প্রাণে বাঁচলেও বাকিদের খবর অজানা। সন্ধ্যা পর্যন্ত মিলেছে ১৪ জনের লাশ। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শরীয়তপুরের নাড়িয়া উপজেলার পাঁচগাঁও গ্রামের জামাল হোসেন শিকদার, তার ছেলে আবিদ হোসেন শিকদার, এছাড়া টুম্পা বেগম, সেতার বেগম ও আরিফ। পানি উঠে গেছে, এর ভিতরে যেই কেরানি খেলি পয়া লগে পাশ দিয়ে নামবো, এই লোকে আমরা কয়েকজন বাবা নামছি আর লোকে আর লসটা এই দেখারিয়া পুড়ে গিয়ে আমার বাচ্চা, আমার বাইক না, আমার দুইটা খালাতো বোন, দুইটা মামাতো ভাই। ওই লঞ্চের বেশিরভাগ যাত্রী ছিলেন শরীয়তপুরের বাসিন্দা, তাই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সুরেশ্বরের পদ্মাপার। নিখোঁজদের অপেক্ষায় জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। কে ছিল? আমার স্বামী, আমার মেয়ে, আমার নাতিন। আমার বোন ছিল তাসলিমা, আর আমার দুলাভাই সুমন। সুমন ওইটা সাথেও করছে, আর তাসলিমার খুঁজে পাওয়া যায় না। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে মেঘনায় কাজ করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এছাড়া প্রায় ৪০টি ট্রলার নিয়ে তল্লাশি চালাচ্ছে নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন। যোগ দিয়েছে ডুবুরি দলও। এখনো প্রাকৃতিক অবস্থাটা আপনার নদীতে যে আমাদের যে নদীগুলো আছে সেগুলো কাজ করতে লঞ্চটাকে বাঁধতে হবে, তারপরে সার্বিক জনসাধারণ এখানে একাত্ম হয়েছে। আমরা যারা অসুস্থ তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছি। লঞ্চ ডুবির ঘটনায় নৌ বাণিজ্য অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার ASM সিরাজুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মাকসুদুন নবী, চ্যানেল 24। দর্শক, লঞ্চ ডুবির এই মর্মান্তিক ঘটনাটি আপনারা দেখছিলেন। তো ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী সাজিদ হক তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে। সাজিদ, এই পর্যন্ত আমরা খবরে যেমনটি জেনেছি যে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এরপর কি আর কারো মরদেহ পাওয়া গেছে? আর স্থানীয় প্রশাসনই বা কি বলছে? দেখুন, লঞ্চটি আসলে কিন্তু দুপুর নাগাদ যখন ডুবে তারপর পরে কিন্তু উদ্ধারকারী জাহাজ প্রত্যয় তারা কিন্তু নারায়ণগঞ্জ থেকে এখানে এসেছে এবং উদ্ধার কাজ কিন্তু চলা শুরু হয়েছে। তো উদ্ধার কাজের সবচেয়ে বড় যে জিনিসটি ডেড বডি, যে জিনিসটা অর্থাৎ মরদেহ কিন্তু বেশিরভাগগুলোই আসলে লঞ্চের ভিতরে আটকা পড়ে থাকে। লঞ্চে আমরা যারা যাত্রীরা ছিল তাদের সাথে কথা বলে জেনেছি যে কেউ বলছেন ২০০ জন, কেউ বলছেন ২৫০ জন। আবার বিআইডব্লিউটিসির যিনি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এই ধরনের মাঝারি লঞ্চে তিনি যতটুকু জানেন যে ২০০-র উপরে যাত্রী ধারণ করে। তো যারা তীরে উঠতে পেরেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে ঝড়ের কবলে পড়ে এটি ডুবে গিয়েছে। কোন রকম আসলে মানে লঞ্চের যেই আসলে নকশাগত ত্রুটি বা কোন রকম অন্য ধরনের কোনো মানে মানুষ ঘটিত কারণে আসলে এই ধরনের দুর্ঘটনাটি ঘটেনি। আর এখন পর্যন্ত যে বিষয়টি হচ্ছে, আমরা যখন আমরা দেখাই আসলে আপনাদেরকে যে দূরে যে আলোটি দেখতে পাচ্ছেন, অনেক দূরে
সেখানে আসলে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ওই যেখানে ডুবেছে লঞ্চটি মিরাজ 4 তার কিন্তু আসলে সেখানে তারা শিকল ফেলেছে এবং আমরা কথা বলে জানার চেষ্টা করেছিলাম যারা উদ্ধারকারীরা রয়েছেন ডুবুরিরা রয়েছেন তাদের সাথে। ডুবুরিরা কেউ কেউ বলেছেন যে এর মধ্যে আসলে তারা কিন্তু 50টি মৃতদেহ দেখেছেন, কেউ বলেছেন হয়তো তার চেয়ে বেশিও হতে পারে, কিন্তু সেটি আসলে কতটুকু হতে পারে সেটি প্রশ্নের বিষয়। আরেকটি বিষয় হচ্ছে উদ্ধার করে এটা আসতে কতটুকু সময় লাগতে পারে সেটা কিন্তু আমরা যখন জিজ্ঞেস করেছিলাম তারা বলেছেন যে এটি আসলে আজকে নাগাদই উদ্ধার করা সম্ভব যদি সবকিছু ঠিক মতো চলে এবং যদি কোনো রকম বৈরী প্রকৃতি এখানে না থাকে। তো এই সব কিছু মিলে আজকে যখন লঞ্চ ডুবেছে এবং এর যে অবস্থা এটা নিয়ে আমি কথা বলবো এখন আমাদের প্রতিনিধি একে আজাদ মুন্নার সাথে। আচ্ছা মুন্না, এইখানে তো এর আগেও একটি লঞ্চ ডুবেছিল, তো আজকে আপনি তো সারাদিন এইটি দেখেছেন, তো আপনার কাছে কি মনে হচ্ছে এই ধরনের লঞ্চ দুর্ঘটনার কারণ কত, আর সর্বশেষ পর্যন্ত কতটি মৃতদেহ পাওয়া গেছে বলে আপনি জানেন? আসলে সাজিদ, এর আগে যে দুর্ঘটনা হয়েছিল সেটা আমরা যেটা জেনেছি যে সেটা কোনো সময় বালুর কার্গোর ধাক্কায় ম্যাক্সিমাম সময় এই দুর্ঘটনা হয়েছে। তবে আজকের যে দুর্ঘটনা ঘটেছে সেটা আসলে একটা প্রাকৃতিক কারণে ঘটেছে। তো এখন এই দুর্ঘটনার যেটা আমরা জানতে পেরেছি যারা সাঁতরে পারে উঠেছে তারা যেটা বলেছে যে এখানে যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছে তাদের একটা গাফিলতি ছিল, কারণ যখন ঝড় শুরু হয় তখন তারা বারবার তীরে ভিড়ানোর জন্য লঞ্চের কর্তৃপক্ষকে তারা অনুরোধ করেছিল, কিন্তু তাদের অনুরোধ তারা শোনেনি এবং এক পর্যায়ে লঞ্চটা পানিতে নিমজ্জিত হয়েছে। তো ওই যে এখন পর্যন্ত আসলে কতটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আপনি তো স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন, দেখেছেন যেখান থেকে লঞ্চ উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে, প্রত্যয় জাহাজটি গিয়েছে উদ্ধারকারী, তা আপনার কতটুকু মনে হয় যে আসলে কতজন যাত্রী এখানে হতাহত হতে পারে? আচ্ছা, এই পর্যন্ত যে সরকারিভাবে তারা 12 জনের কথা বলেছে যে 12 জন উদ্ধার করা হয়েছে, আর আমরা যেটা অসমর্থিত সূত্রে যেটা জেনেছি যে 14 জনের কথা জেনেছি, আমরা যেটা জেনেছি 14 জন আর সরকারিভাবে 12 জনের কথা জেনেছি। আর যেটা হচ্ছে যে যারা সাঁতরিয়ে পারে উঠেছে তারা বলেছেন যে প্রায় 3 শতাধিক যাত্রী ছিল, এর মধ্যে 40 থেকে 50 জন তারা সাঁতরিয়ে পারে উঠেছে, আর বাকিদের ভাগ্যে কি ঘটেছে আসলে তারা বলতে পারেনি। তো আমরা যেটা আশঙ্কা করছি এবং যেটা আমরা যারা সাঁতরিয়ে পারে উঠেছে তাদের মাধ্যমে যেটা জেনেছি যে প্রায় 2 থেকে 250 জন যাত্রী এই লঞ্চে থাকতে পারে। আরেকটি বিষয় আমরা দেখেছি যে এখানে পুলিশ প্রশাসন বা ফায়ার সার্ভিস তারা কিন্তু তাঁবু গেড়েছে এবং আসলে তাদের এই উদ্ধার তৎপরতা, আমরা তো বিআইডব্লিউটিএস এর কথা বলেছি, আপনিও বলেছেন এখানে কোস্ট গার্ডের সদস্যরা এসেছে, তাই উদ্ধারের তৎপরতা আসলে কতটুকু এখন পর্যন্ত অগ্রগতি আপনার মনে হয়? আচ্ছা, যাদের স্বজন এখনো নিখোঁজ আছে তারা কিন্তু উদ্ধার তৎপরতা নিয়ে তারা একটা শুরু থেকেই তারা একটা মানে অভিযোগ করে আসছে যে উদ্ধার তৎপরতা যে হারে হওয়ার কথা ছিল সেটা আসলে হয়নি। তবে আমরা যেটা যে কর্তৃপক্ষ যারা উদ্ধারকারী কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা বলেছেন যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তারা এই লঞ্চটি তারা উদ্ধার করতে সক্ষম হবে। ধন্যবাদ আজাদ মুন্না। আর এখানে আরেকটি বিষয় বলে রাখি, এখানে কিন্তু নৌ পরিবহন মন্ত্রী তিনি কিন্তু এই উদ্ধার অভিযান যে এখনো চলছে তিনি কিন্তু এখনো এখানে উপস্থিত রয়েছেন। তাকে কিন্তু আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এই বিষয়ে আসলে কোনো তদন্ত কমিটি করেছেন কিনা, তিনি বলেছেন যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এবং 3 সদস্যের, তাকে কিন্তু সেই কমিটিকে 10 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে এবং 10 দিনের মধ্যে তারা এই রিপোর্ট পেশ করবে। তবে তিনি বলেছেন যে এখন যে অবস্থা সেই বর্তমান অবস্থা দেখে কিন্তু মনে হচ্ছে না যে অন্য কোনো কারণে, প্রাকৃতিক কারণ ছাড়া অন্য কোনো কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই তদন্ত কমিটিতে প্রত্যেকবারই গঠন করা হয়, তো এইবার আসলে আপনাদের এই তদন্ত কমিটি আলোর মুখ দেখবে কিনা, তিনি অনেকটা জোরের সাথেই বলেছেন যে এই যে প্রাকৃতিক ঘটনা এটার উপর তাদের কোনো হাত নেই এবং এই তদন্ত কমিটি অবশ্যই আলোর মুখ দেখবে এবং এইখানে যদি কোনো রকম কারো কোনো গাফিলতি থেকে থাকে সেই গাফিলতি তারা কিন্তু এই তদন্ত করে বের করবেন এবং দোষীদের শাস্তি দিবেন। ওসমানী, সাজিদ, আপনাকে এবং আমাদের প্রতিনিধি থেকে আজাদ মুন্নাকে ধন্যবাদ। লঞ্চ ডুবির খবর আপনারা জানছিলেন বিস্তারিত। যাচ্ছে পরের সংবাদে। নারায়ণগঞ্জের নিহত প্যানেল মেয়র নজরুলের শ্বশুরকে জড়িয়ে র্যাবের দেওয়া বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। বলেন এই ধরনের বক্তব্য সাধারণ মানুষকে সাক্ষ্য দিতে নিরুৎসাহিত করবে। আজ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম 7 খুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির অগ্রগতি প্রতিবেদন জমা দিতে গেলে এসব মন্তব্য করেন আদালত। প্রশ্ন তোলেন সিআইডির ভূমিকা নিয়েও। নারায়ণগঞ্জের 7 খুনের পর হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে সরকার। সেই কমিটির তৈরি অগ্রগতি প্রতিবেদন বৃহস্পতিবার হাইকোর্টে জমা দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তা হাতে পেয়েই এ ঘটনায় র্যাবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। ব্যাখ্যা চান নিহত নজরুলের শ্বশুরকে জড়িয়ে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার দেয়া বক্তব্যের। আদালত বলেন র্যাবের এ ধরনের বক্তব্য সাধারণ মানুষকে সাক্ষ্য দিতে নিরুৎসাহিত করবে। অতিরিক্ত মহাপরিচালকের যে বক্তব্য, এটার সম্বন্ধে আদালত
একটু বিস্ময় প্রকাশ করেছেন। এই ধরনের বক্তব্য দেওয়া সঠিক হয়নি বলে আদালতের মতামত ব্যক্ত করেছেন। মিডিয়ার সামনে এইভাবে বলাটা সঠিক নয় বলে আদালত অভিমত ব্যক্ত করেছেন এবং আমরাও বলেছি যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে কিন্তু আমি তাদেরকে অবহিত করব। এই খুনের ঘটনায় নারায়ণগঞ্জের স্থানীয়দের মাঝে বিরাজ করছে আতঙ্ক। সিআইডির প্রতিবেদনে উঠে আসা এমন তথ্যের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিয়েছে তাও জানতে চান আদালত। আদালত তাদের একটা এনজাইটি প্রকাশ করেছেন। তারা যদি আতঙ্কিত হয়েই থাকে তাহলে তারা তো তদন্ত কমিটির সামনে কথা বলতেও সাহস পাবে না। আগামী 4 জুন এই ঘটনার পরবর্তী অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। যারা এই ঘটনাটাকে নিয়ে একটু ঘোলা পানিতে মাছ শিকারে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অস্থাবর সম্পত্তি ক্রোকে এখনো চলছে পুলিশের অভিযান। বিকেলে সিদ্ধিরগঞ্জ শিমরাইলের টেকপাড়া এলাকায় নূর হোসেনের বাড়িতে এই অভিযান শুরু হয়। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির 2য় দফার গণশুনানিতে অংশ নিয়ে নিহত নজরুল ইসলামের শ্বশুর অভিযোগ করেন নানাভাবে তাকে হুমকি দিচ্ছে র্যাব। আর তদন্ত কমিটি বলছে প্রয়োজনে র্যাবকেও জিজ্ঞাসাবাদ করা হবে। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের ঘটনার 16 দিন পার হলেও প্রধান আসামি নূর হোসেনের এখনো কোনো হদিস মেলেনি। হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির বুধবারের সুপারিশের প্রেক্ষিতে ক্রোক করা হলো তার অস্থাবর সম্পত্তি। এ সময় তার শিমরাইলের বাড়িতে পাওয়া গেল 3টি ম্যাকাও পাখি, অসংখ্য কবুতর আর বিলাসবহুল আসবাবপত্র সহ বিদেশি আগ্নেয়াস্ত্র। এখন পর্যন্ত একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, রিভলভার, 8 রাউন্ড গুলি সহ। এর আগে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে সকাল 10টা থেকে শুরু হয় 2য় দফা গণশুনানি। প্রথম দফার চেয়ে এই দফায় শুনানিতে অংশ নেয় বেশি মানুষ। নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদ চেয়ারম্যান কমিটিকে জানান আইন শৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রাখলেও তদন্তের অগ্রগতিতে হতাশ তিনি। আমার জীবন শঙ্কিত যে বিভিন্ন হুমকি দিতেছে মাইরালার জন্য। পর্যাপ্ত পরিমাণে আমার জীবন বাঁচানোর জন্য সরকারের সাহায্য চাই। শুনানিতে অংশ নেয় অন্যরাও অভিযোগে তীর তুলেছেন নূর হোসেন আর র্যাবের দিকেই। আমাদের এলাকায় গেলে আপনার জনগণের সাক্ষী পাবেন, যারা কি বলে, আমি যে কথা বলি তারাই কথাই বলবো। বলছি যে আপনার যারা আপনার মারছে তাদের আমরা ফাঁসি চাই। তদন্ত কমিটিকে বলছি, মানে ওনারা যে আমাকে প্রশ্ন করছে এটার সাথে কি র্যাব অথবা নূর হোসেন জড়িত কিনা, তা আমি বলছি অবশ্যই নূর হোসেন এটার সাথে জড়িত এবং র্যাব ছাড়া এটা হবে না। আর তদন্ত কমিটির প্রধানের আশ্বাস, অগ্রগতি হচ্ছে, প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে র্যাব সদস্যদেরও। সিদ্ধারগঞ্জে আমরা করব, আগামী শনিবারে আমরা এটা পাওয়ার হাউসে হবে। আপনারা আপনাদের তদন্তের স্বার্থে র্যাবকে জিজ্ঞাসাবাদ করবেন কিনা, র্যাবের 3 কর্মকর্তাকে? প্রয়োজন হলে সবকিছু যাদের নাফিউল ইসলাম, লিংকন, চ্যানেল 24। আদালতের নির্দেশে নারায়ণগঞ্জে 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে এখনো অভিযান চালাচ্ছে প্রশাসন, যা একটু আগে আমরা আপনাদেরকে জানিয়েছি। তো সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, অভিযানের বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন যে অভিযান এখনো চলছে, কি অবস্থা এখন সেখানে? এখন পর্যন্ত প্রায় 6 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে যে অভিযান চলছে। বিকেল 3:30টার পর থেকে রাত 10টা পর্যন্ত একদম টানা অভিযান শুরু হয়েছে এবং নূর হোসেনের যেই বাসভবন রয়েছে সিদ্ধিরগঞ্জের, এই পুরো বাড়ির আঙিনার মধ্যে 3টি 2তলা ভবন রয়েছে। তো 3টি ভবনের মধ্যে তার ভাই এবং তার পিতারা অন্য 2টি ভবনে বসবাস করে এবং তিনি একটি ভবনে বসবাস করত। সেই ভবনের অভিযান কিন্তু চলছে এবং বিকেল থেকে কিন্তু এখন পর্যন্ত চলছে। তো আপনারা দেখছেন যে এরই মধ্যে 2টি ট্রাকে এখনো মালামাল রয়েছে এবং এর আগে আরো 2টি ট্রাক কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে জেলা প্রশাসক কার্যালয়। মালামালগুলো এখান থেকে জব্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ে গেছেন এবং পুরো ট্রাক ভর্তিই কিন্তু ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী সহ বিভিন্ন কিছু। এবং কিছুক্ষণ আগে এখানের আগে আমি বলেছিলাম যে নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের এই বাসভবনে তিনি ছোটখাটো একটি মিনি চিড়িয়াখানার মতো গড়ে তুলেছিলেন, যেখানে ম্যাকাও সহ দুর্লভ বিভিন্ন প্রজাতির পাখি তিনি পুষতেন এবং সেই পাখিও কিন্তু কিছুক্ষণ আগে বন বিভাগের কর্মকর্তারা এখান থেকে নিয়ে গেছেন এবং এখন সেই খাঁচা কিন্তু বলা চলে একদম খালি। এই খাঁচাতেই ম্যাকাও পাখি ছিল, কিছুক্ষণ আগে নিয়ে গেছে। পাশাপাশি ডান দিকে যদি একটু দেখাই যে সেখানেও কিন্তু
দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি ছিল। সেই পাখিগুলো কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা নিয়ে গেছেন এবং তারা আমাদের জানিয়েছেন যে আগামীকাল আদালতের নির্দেশনার পর এই পাখিগুলো যেখানে হস্তান্তর করতে বলা হবে সেখানে তারা হস্তান্তর করবে। তবে ধারণা করা হচ্ছে যে বঙ্গবন্ধু সাফারি পার্কে এই পাখিগুলো রাখা হতে পারে, কেননা সেখানে ম্যাকাও প্রজাতির পাখি করা হয়। আর নূর হোসেনের এই বাড়িতে এখন 3টি রুম রয়েছে। সেই 3টি রুমের নিচতলার পুরোপুরি মালামাল সরানোর কাজ শেষ, উপরের তালারও 2টি রুমের মালামাল সরানোর সবই শেষ, একটি রুমের খানিকটা বাকি আছে। তো আমরা আশা করছি যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সেই সরানোর কাজ শেষ হবে। এই ছিল আসলে এখন পর্যন্ত অবস্থা। আর আগ্নেয়াস্ত্র কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে, একটি আগ্নেয়াস্ত্র এবং নূর হোসেনের বিভিন্ন ছবি এবং নূর হোসেনের ব্যক্তিগত ব্যবহার্য যে সকল জিনিস, তার পরিবারের সদস্য, আসলে এই বিষয়গুলো এখান থেকে উদ্ধার করা হয়েছে সব। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম সহকর্মী শফিকুল ইসলাম সবুজের সাথে। রাজধানীর প্রায় 135টি পয়েন্ট দিয়ে বর্জ্য ফেলা হয় বুড়িগঙ্গায়। এতে দূষিত হচ্ছে নদী, নষ্ট হচ্ছে প্রাণী বৈচিত্র্য। আর তাই নদী তীরে বর্জ্য শোধনাগার তৈরির পরিকল্পনা করছে সরকার। আজ পরিবেশ ও বন মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সরকারের এই পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এই কাজে মন্ত্রণালয়গুলোকে নিতে হবে সমন্বিত উদ্যোগ। বুড়িগঙ্গা শীতল